এটাকে ভার্সেস করে লাভ নেই, 71 ভার্সেস 24, কারণ যেখান থেকে আপনার এই স্বাধীন বাংলাদেশের সূচনা সেটাকে তো আপনি অস্বীকার করবেন না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেললে মানুষটা তো বাঁচবে না, আমি ওই কথা বলতে চাচ্ছি। এইখানে বিচার মানি তালগাছটা আমার, এই কথাটা আমাদের ছোট ভাইরা বলে। যদি সংবিধান এবং রাষ্ট্র যদি সংস্কার না হয় তাহলে আবারও একটা যেনতেন নির্বাচন। বুলবুল ভাই, আপনার মাধ্যমে শুরু করতে চাই। আমরা যে আজকে বিষয়টি ঠিক করেছি দাবির ফিরিস্তি, হঠাৎ করে মনে হলো জামাতেরও অনেক দাবি বেড়ে গেল যখন নির্বাচনের দিকেই পুরো দেশ আমরা দেখছি রাষ্ট্র নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি অনেকটাই সেরেছে, বিএনপিও নির্বাচনের ট্র্যাকেই উঠে গিয়েছে। তখন আপনারা সংস্কার এবং পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে ভোটের আগে, এমন দাবি গতকাল করেছেন একটি জাতীয় সেমিনারে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে। এটি কি নতুন করে যুক্ত হলো এই ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর? না, আমার মনে হয় যে জামাত ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচনের জন্য আমরা পিআর পদ্ধতির ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায়, সেমিনারে, সমাবেশে আমরা বক্তব্য দিয়ে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা জানেন যে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আমরা জাতীয় সমাবেশ করেছি, যেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল এসে হয়েছিল, সেদিন রাজধানী অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই সমাবেশেও আমাদের 7 দফা দাবি নিয়ে প্রচারণা 1 মাস চালিয়েছি। আবার সেখানেও আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন হতে হবে, আমাদেরকে অবশ্যই ইলেকশনের আগে বিচার হতে হবে দৃশ্যমান পর্যায়ে। আমরা খুবই গুরুত্বের সাথে এবং জোর দিয়ে দাবি জানিয়ে আসছি যে অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হতে হবে। স্বাভাবিকভাবে আমরা উভয় কক্ষেই পিআরের জন্য আমরা দাবি জানিয়ে আসছি শুরু থেকেই। তা আমি যেটি বলছিলাম যে আমরা বলেছি যে সংস্কার কার্যক্রম যদি সম্পন্ন না হয় তাহলে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনটি আবারও ফ্যাসিবাদের নতুন একটা যাত্রা শুরু হবে। কারণ যে কারণে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এই জন্য সংবিধান সংস্কার প্রয়োজন, এই জন্য আইন বিধিমালা সংস্কার প্রয়োজন, এই জন্য রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, এই জন্য প্রয়োজন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাকে একটা পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সবগুলো সংস্কার যদি সংবিধান এবং রাষ্ট্র যদি সংস্কার না হয় তাহলে আবারও একটা যেনতেন নির্বাচন এদেশের 15.5 বছরের যে ত্যাগ এবং কোরবানি, যে জীবনদান, বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে কোরবানি, সেই কোরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে। সে আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। এগুলো কি ফেব্রুয়ারির আগে সম্ভব? হ্যাঁ, এগুলো ফেব্রুয়ারির আগেই। আমরা বারবারই বলছি যে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কিন্তু আমিরি জামাতের পক্ষ থেকে সবার আগে বলা হয়েছিল যে জুনের আগে সরকারের যে নির্বাচনের গাইডলাইন, যে নির্বাচনের পথ পরিক্রমা, সেক্ষেত্রে আমিরি জামাত বলেছিলেন যে জুনের মাঝামাঝি, এপ্রিলের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন করা যায়। ফেব্রুয়ারির ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন করা যায়, সেই ব্যাপারে আমিরি জামাতের পক্ষ থেকে সবার আগেই বলা হয়েছিল। সুতরাং নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে তার আগে সরকার যদি আন্তরিক হন তাহলে এটি সম্ভব যে বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া, তার আগে সম্ভব যে সংস্কার করে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। আপনার কাছে আসবো, আপনি একটু আমরা এনসিপির কথা একটু শুনে আসবো, এরপরে আমি আপনার বক্তব্য শুনবো, উত্তরটা শুনবো। তাহসিন, আপনারা ওই অনেকটা জামাত যে দাবিগুলো করেছে এর সঙ্গে আছেন, এর মধ্যে হঠাৎ করে নতুন করে জানি কেন আপনাদের একটি সাধারণ সভা ছিল, সম্প্রতি গণমাধ্যমে আমরা দেখেছি, সেই সভা থেকে এসে আপনাদের দলের সদস্য সচিব স্লোগান দিল আমার মনে আছে সংবিধান নিয়ে, যে নতুন বাংলাদেশ, তারা নতুন সংবিধান চায়। এই দাবিটি অনেকটা হঠাৎ করেই মনে হয়েছে, মানে মাঝখানে বেশ কিছুদিন ছিল না। স্লোগানটি এমন ছিল যে বাংলাদেশের সমাধান, নতুন সংবিধান, এবার চাই নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এবার চাই জনগণ, এমন স্লোগান দিচ্ছিলেন তিনি আপনাদের নেতাদের নিয়ে। এটি কি হঠাৎ করে আবার সামনে আসলো এই দাবিগুলো? মাঝখানে কিছুদিন শুনিনি কিন্তু এই দাবিগুলো। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা আমাকে দেখছেন। দেখুন, মানে প্রথমত মানে আপনার কাছে এটা কেন নতুন মনে হচ্ছে, এটা নতুন ঠিক না, মানে মাঝখানে অনেকদিন ছিল না, মাঝখানে ছিল না, ব্যাপারটা এরকম না। যেহেতু আমরা দেখেছি যে মাঝখানে সংস্কার কমিশনে একটা চলমান আলোচনা আমরা বারবার দেখেছি, সকল দলের পার্টিসিপেশন আমরা দেখেছি, ডিবেট। তো এই জিনিসগুলো যেহেতু মানে চলমান প্রক্রিয়ার মধ্যে ছিল, তো
এই জায়গাটাতে হয়তো আপনার কাছে কিছুটা মনে হয়েছে যে এখানে ডিটাচমেন্ট আছে, বাট আমরা কিন্তু একদম প্রথম থেকেই, আপনি হয়তো জানবেন, প্রথম থেকেই কিন্তু আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার। আমরা এটা বারবার বলেছি যে নতুন বাংলাদেশ, এখন অনেকে এইভাবে করে এটাকে ফ্রেম করতে পারে যে 24 ভার্সেস 71। আমরা কিন্তু এই জায়গাটাতে খুব পরিষ্কার একটা মানে স্ট্যান্ড কিন্তু এনসিপির আছে। এনসিপি কখনোই মানে এই নতুন সংবিধান বলার মাধ্যমে এনসিপি কখনো এটা বলতে চায় নাই বা এটা বোঝাতে চায় না যে তারা কোনো ক্রমে কোনো ওয়েতে 71কে তারা কোনোভাবে মানে ডিমেইন করছে, খাটো করছে, অস্বীকার করছে। এটা বলার সুযোগ নেই, কারণ যেখান থেকে আপনার এই স্বাধীন বাংলাদেশের সূচনা, সেটাকে তো আপনি অস্বীকার করবেন না, বরং সেটাকে স্বীকার করলে খুব স্বাভাবিকভাবে মানে আমরা যদি বলি আপনি তো খারিজির দিকে এগোলেন, সেটা করছে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মানে আপনার কাছে নতুন কেন সাউন্ড মনে হচ্ছে এই জায়গাটাতে, আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা নতুন কোনো দাবি না। এখন আপনার প্রশ্ন হতে পারে এই পয়েন্টে যে এই দাবিটা কেন উত্থাপিত হচ্ছে। দেখুন মানে হঠাৎ করে কেন এত জোরালো কণ্ঠে আসছে, দেখেন এটা তো খুবই স্বাভাবিক না। মানে আমি যখন সাধারণ সভা করি বা আমাদের দল যখন সাধারণ সভা করে, কেন করে? সে তার রাজনৈতিক বিশ্লেষণটা, রাজনীতির পটভূমিটা তো সে অ্যানালাইসিস করে। এটা তো অস্বাভাবিক কিছু না। সাধারণ সভার পর নতুন এজেন্ডা আসবে বা একটা এজেন্ডাকে আমি বোল্ডলি ধারণ করব কি করব না, সেই সিদ্ধান্ত সাধারণ সভা থেকেই আসবে। কাজেই আমাদের কাছে যেটি মনে হয়েছে যে যেই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটি সংগঠিত হয়েছে, আমাদের কাছে বারবার মনে হয়েছে যে এটি যদি আমরা সত্যিকার অর্থেই এটির যে চিন্তা, এই চিন্তাটাকে সত্যিকার অর্থে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, একেবারে সাধারণ মানুষ যারা একেবারে অকাতরে প্রাণ দিয়েছে, যাদের কোনো দল ছিল না, মত ছিল না, পরিচয় ছিল না, যেই সাধারণ ছাত্রছাত্রীরা একদম স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরা, যাদের কোনো আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা জামাতের ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, তারা বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে, খুবই সাধারণ মানুষ। এখন এটা বলার মাধ্যমে এটা বলছি না জামাত ছিল না, বিএনপি ছিল না, দে ওয়্যার দেয়ার ডেফিনেটলি, বাট সাধারণ মানুষের কন্ট্রিবিউশন তো ছিল। জামাত বিএনপি তো 5 আগস্টের আগেও ছিল, সাধারণ মানুষ তো ছিল না। এবার দেখেন সাধারণ মানুষ কিভাবে কন্ট্রিবিউট। কাজে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি এটাকে সিকিউর করতে চান, সত্যিকার অর্থেই সাধারণ মানুষের মতামতকে যদি আপনি প্রাধান্যতা দিতে চান, আপনার নতুন সংবিধান লাগবে। এখন আপনি এটাকে ভার্সেস করে লাভ নেই, 71 ভার্সেস 24, 72-এর সংবিধান ভার্সেস বলেছে যে রাজনৈতিক সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জি, এটা কিন্তু ঐকমত্য কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সভা চলছে, দেখেন সেখানে সমস্যা কি, সেটা নতুন সরকার এসে করবে। ঐকমত্য কমিশনের মতন করে মতামত দিয়েছে। রাজনৈতিক দল তার দলের দৃষ্টিভঙ্গি, আমাদের বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের ভবিষ্যতের যে অ্যাজাম্পশন, সেটাকে সামনে রেখে তো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্ত দিলেই সেই সিদ্ধান্ত আমরা মেনে নিতে হবে। এটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি দেখি না। আমার ভিন্ন মত তো থাকতেই পারে, জামাতের বিভিন্ন পয়েন্টে ভিন্ন মত আছে, বিএনপির যেমন মত আছে। আমরা দেখেছি যখন নতুন সংবিধানের কথা বলেছিল, তারা জোরালোভাবে 72 সংবিধানের পক্ষে মতামত দিয়েছে। আপনার মনে থাকার কথা, আব্বাস ভাই খুব শক্ত শব্দ উচ্চারণ করেছিলেন 72 সংবিধানে। অথচ এটাকে কিন্তু আমরা বারবার অস্বীকার করেছি বা আমরা ভুলে গিয়েছি কিনা, এটাও তো আমাদের একটা বড় প্রশ্ন। যে এই 72-এর সংবিধানের যে কন্টিনিউশনটা আমরা দেখেছি, এই কন্টিনিউশন আপনাকে কতগুলো স্বৈরাচার উপহার দিয়েছে, আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন। আমরা বারংবার কিন্তু স্বৈরাচার পেয়েছি। কেন পেয়েছি? কারণ জানেন, আপনি দরজা খোলা রাখবেন আর তারপর আপনি নিশ্চিন্তে ঘুমাবেন আর আপনি বলবেন যে আমার ঘরে চোর ঢুকবে না। এজন্য এটা আমাদের কাছে মনে হয় যে আপনারা নির্বাচনের আগে বলেছেন। জি, আমি একটু বক্তব্যগুলো শুনে আসলাম, আপনাকেও শোনালাম সেগুলো, যে জামাত এবং এনসিপি কি পয়েন্টে নির্বাচনের আগে তারা দাবিগুলো যাচ্ছে। এই দাবিগুলো বিএনপি কেন চাচ্ছে না? বিএনপি নির্বাচনটা বলছে যে এগুলো নির্বাচনের পরেও হতে পারে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচক বৃন্দকেও। বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে, বিএনপি জনগণের সঙ্গে বহুদিন সরকারে থাকার রাজনীতি করেছে, সরকারের বাইরে থাকা বিরোধী দলের রাজনীতি করেছে এবং এখনও বিএনপি জনগণের সাথে এতটাই সংশ্লিষ্ট যে 1 ঘন্টার নোটিসে জনগণকে ওইভাবে বলতে হয় না। বিএনপির মানুষ নিজের খেয়ে ধানের শীষ এই কথাটাই বলে আসে, জয়েন করে। তাদের কিন্তু কারি টাকা দিয়ে লোকজন আনতে হয় না, নিজে থেকেই অনেক লোক অটো চলে দাঁড়িয়ে যায়। আমি এই জন্যই বলছি এই কথাটা, যে কথাটা পরের, সেটা আমার আগে নিয়ে কথা বলে তো লাভ নাই। ধরেন সংস্কার অনেক দূর পর্যন্ত এগিয়েছে, কিছুটা অনেক দূর আরও এগুলো। একটা সরকার না হলে এই সংস্কার সফলতার মুখ দেখবে কিভাবে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন সম্ভব না। যদি তাই হয় তাহলে কিভাবে এই এগুলো সংস্কারটা
আপনার কিভাবে সফলতার মুখ দেখবে? যদি হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে 3 বার না বলে পাস যদি না করে, তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমার কথা হচ্ছে, এটা হলো ধান নাই খ্যার পাড়ানো দিয়ে, ধান দিয়ে আমার সংসার চলবে না, জীবিকা নির্বাহ করবে না। এই জায়গায় যে কথাটা বলছে যে আমাদের ছোট ভাই, যে স্বাধীন বাংলার যে সূচনা, যেটার জন্য এই যে সংবিধান চেঞ্জ করে সূচনা করতে হবে, আমি মনে করি যে এটা একদমই ঠিক না। কোনো সংবিধানে বাজে কিছু লেখা থাকে না, সংবিধান পালন করার সমস্যা আমাদের। সংবিধান সঠিকভাবে পালন না করার জন্য স্বৈরাচারের জন্ম হয়। সংবিধানে আরো যদি জিনিস থাকে, যেমন আমরা এখানে 3 জনই 4 জনই মুসলিম, আমাদের মেন ধর্মগ্রন্থর নাম কোরআন শরীফ, এটা আমরা বলার আগে পবিত্র বলি। সারা পৃথিবীর মানুষ কি সেটা মানে? আমরা মানি, সারা পৃথিবী তো মানে না। তার মানে কি এটার জন্য কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের দায় আছে? দায়টা হচ্ছে যারা মানে না, এবং তাদেরও যুক্তি আছে যে সে তো এটাকে মন থেকে নেয় না, সে তো এই ধর্মের মানুষ না। সো দ্যাট যে মানলো না সংবিধান, প্রবলেমটা তার। এইখানে সংবিধানে লাইক আমি নারী, তারা পুরুষ, মানে প্রবেশ দ্বারটাই খোলা রাখতে চায় না। আমি বলছি এটা হচ্ছে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেললে মানুষটা তো বাঁচবে না। আমি ওই কথা বলতে চাচ্ছি। এইখানে বিচার মানি তাল গাছটা আমার, এই কথাটা আমাদের ছোট ভাইরা বলে। এই জায়গাটায় আমি বলতে চাই যে সংবিধান অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, আপনার এনভায়রনমেন্টের অনুযায়ী সংবিধানের সংশোধনী এসেছে। সরকার কখনো নিজের প্রয়োজনে নিজের পক্ষে রাখার জন্য কিছু সংশোধনী করেছে, সেটা আবার আরেকটা সরকার আসার পরে ওই সংশোধনী বাতিল হয়ে আবার আরেকটা সংশোধনী হয়েছে। এখানেও হয়তো কোনোটায় যদি আমাদের সমস্যা থেকে থাকে, সেখানে সংশোধনী আসতে পারে। কিন্তু আমি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেওয়ার লোক না। আমি 72-এর সংবিধানের মধ্যে এমন কিছু নয়, আর 72-এর সংবিধান মানে মুজিববাদ না। 72-এর সংবিধান বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন নামি দামি দেশগুলোকে ফলো করে, সবাই তো ফলোই করে, সবাই তো, কেউ তো নিজে নিজে রচনা করে না। কোন দেশে কোনটা ভালো কাজ করছে সেটা ধরে নিয়ে কিন্তু কাজ করছে। আমার কথা হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে না। কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, কিন্তু এইখানে যে দলিলটা আছে, সংবিধান পুরোপুরি রাখার পক্ষে আমি যেইখানে সমস্যা ছাড়া তো আমি সংশোধনের পক্ষে না। সেখানে সংশোধনের জন্য আপনি অফার দিতে পারেন, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে পারে রাজনীতিবিদদের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, কিন্তু সংবিধান পুরাই ছুঁড়ে ফেলে দিবে এই স্পর্ধা, আমি এটাকে স্পর্ধা মনে পুরো করি। ছুঁড়ে ফেলে দিতে চান নাকি সংশোধন? এটা তাদের এক সময়ের কথা ছিল, এরকম মঞ্চে মাইকে বক্তৃতায় আমরা শুনেছি। নতুন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। সংবিধান একটা পবিত্র জিনিস। আমি যদি আমার দেশের নাগরিক হই, এই দেশ যদি আমার মা হয়, তাহলে এই সংবিধানটা আমার অস্তিত্ব, আমার অস্তিত্বটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে রাজি না।